আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং পরবর্তী যে যেখান থেকে শুনবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এই সন্ধ্যা 6টার ভেতরেই দিল্লিতে একটি সংবাদ সম্মেলন হবে, যেখানে বলা হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সরাসরি উপস্থিত থাকবেন। কেউ কেউ বলছে হয়তো ভিডিও বার্তা, অনেক রকম। যদি ভিডিও বার্তা হয় তাহলে তো সেটা হচ্ছে যে আপনার আমাদের সবচেয়ে বড় চাহিদার প্রাপ্তিটা হয়ে যাবে, যে ভিডিও বার্তায় ভিডিওতে ওনাকে দেখা গেছে। এইটা হয়তো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ পরিবারকে, আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদেরকে একটা উৎসাহ এনে দিতে পারবেন। এই যখন অবস্থা, তখন আসলে এই মিটিংয়ে কি হতে পারে? এখন পর্যন্ত যতটুকু জানা গেছে তাতে হয়তো 12ই ফেব্রুয়ারি ইলেকশন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের কি করণীয়, দেশবাসীর কি করণীয়, এইসব বিষয়ে হয়তো এখানে কিছু আলোচনা আমাদের নেত্রী করতে পারেন, বা কিছু দিক নির্দেশনা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি বলে আমার কাছে এই মুহূর্ত পর্যন্ত এতটুকু নিউজই আছে। এবং এর ভিতরে আপনারা জানেন যে 18 তারিখ আরেকটা হয়েছিল, সেখানে যদিও আমাদের নেত্রী কোনো ভিডিও ভাষণ বা কোনো কথাই বলেননি, সেইখানে আমাদের 4-5 জন নেতা আওয়ামী লীগের তারা কথা বলেছেন। এবং এই কথা বলার পরে কিছু কিছু নেতা সম্বন্ধে অনেকই বাজে কথাবার্তাও বলা হচ্ছে। সত্য মিথ্যা ভাই সেটা হচ্ছে পরের কথা। তবে আমি এই মুহূর্তে কোনো নেতার বিরুদ্ধে বা কোনো কর্মীর বিরুদ্ধে কিছু বলতে রাজি নই। কারণ হচ্ছে যে আমার চেয়ে আমার নেত্রী অনেক বেশি বুঝেন, ভালো বুঝেন, এবং ওনার কনসার্ন ছাড়া হয়তো কেউ এগুলো করতে পারেনি বলে আমার দৃঢ় ধারণা বা বিশ্বাস। বাকিটা আপনাদের বিষয়। যেমন আপনার পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে যারা কথা বলেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে উনি তো পররাষ্ট্রমন্ত্রী গতকাল আমাদের মাননীয় নেত্রীর সাথে দেখা করেছেন, এবং দীর্ঘ 1.5 ঘন্টার একটি বৈঠক হয়েছে। তাহলে ওনার সাথে কি বৈঠক হলো, কেন দেখা করলেন বা কি হলো, সেটা ওনারাই ভালো জানেন, যেহেতু আমরা বাইরে থেকে কিছুই জানি না। তবে নিউজটা 100% কনফার্ম যে উনি দেখা করেছেন, কথা হয়েছে, তো ওনারাই ভালো বলতে পারবেন। তো যাক সে কথা। তো এ তো গেল আজকের যে আমাদের নেত্রীর যে আপনার কনফারেন্স, যেটা আর কি সাংবাদিক সম্মেলন বা কনফারেন্স যেটাই বলেন। আর দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে গতকালকে সারাদিনে বিভিন্ন পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ওয়াশিংটন টাইমে একটা ভয়েস রেকর্ড পেয়েছে ওনারা, যে জামাতকে সরকার ক্ষমতায় আনতে চায়, সরকার তো না, আমেরিকা ক্ষমতায় আনতে চায়, এই সেই। তো এই বিষয়ে আমার আসলে একটা কথাই আছে, সেটা কি জানেন? এই যে আপনার শাহ আছে না, এই ইরানের যে শাহ, শাহকে শাহ যখন চলে যায় আমেরিকাতে, এরপরে আপনার ফ্রান্স থেকে যখন খামেনি আসে, তাকে কিন্তু এনেছিল কিন্তু আমেরিকান এয়ারলাইন্সে। আমেরিকান এয়ারলাইন্সই এখানে নিয়ে এসেছিল। এর পরের ঘটনা আপনারা সবাই জানেন, আস্তে আস্তে আমেরিকান এম্বাসি জ্বালানো থেকে শুরু করে সব কিছু। আফগানিস্তানেও মৌলবাদীদের প্রথম ওনারাই আনেন, আমেরিকা। মৌলবাদীদের যুদ্ধ আমেরিকা। আবার এই যে এখন যারা আছেন তালেবান, এদের সাথে মিটিং করে আবার দেশটাকে দিয়ে যায় আমেরিকায়। সিরিয়াতে সেম, এরপরে লিবিয়া সেম, ইরাক একই ঘটনা। আইএস তৈরি করে আমেরিকা, আইএস দমন করে আমেরিকা। তারা কখন কিভাবে করবে এটা একদিন দুই দিনের না, এটা বিশাল একটা পরিকল্পনা থেকে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এখন জামাতকে ওনারা ক্ষমতায় আনছে, হয়তো জামাতকে ক্ষমতায় আনবেন বাংলাদেশে। এরপরে এইখানে মৌলবাদীদের উত্থান দিকে না মারামারি করবেন। এরপরে যায় আপনার মায়ানমারের দিকে চোখ রাখতে পারবেন, ওখানে একটা বেস করে চায়নার দিকে চোখ রাখতে পারবেন। সবই বাবা আমেরিকার খেলা। সুতরাং এখানে ওই যে ভয়েস রেকর্ড বা এটা এটা বহুবার বলে আসছি যে জামাত আমেরিকার তৈরি। ক্ষমতায় জামাতকে আনার চেষ্টা আমেরিকা কোমর বেঁধেই করবে, এর কোনো বিকল্প নেই। সুতরাং যার বন্ধু আমেরিকা তার কিন্তু শত্রুর দরকার হয় না, এটা হচ্ছে বুঝার বিষয়। তো চলুন যাক আমরা সজীব ওয়াজেদ জয় বিষয়ে কথা বলি, বা মুজিব থেকে সজীব। সজীব ওয়াজেদ জয়ের গত 17 বছরের বিভিন্ন বক্তৃতা বা ইয়ে নিয়ে অনেক কথাবার্তা আছে, ট্রলিং হয়েছে, যেমন কি
10,000 না জানি 11,500 এরকম কোনো একটা কথা নিয়ে আমার সঠিক আসলে মনে নেই। তো এই বিষয়টা যাওয়ার আগে আমি একটা কথা বলি আপনাকে, এটা আমার নিজের জীবনের। আমার ছেলে 13 বছর চট্টগ্রাম শহরেই বড় হয়েছে। তো ওকে যখন স্কুলে ভর্তি করা হয় তখনই চট্টগ্রাম শহরের ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করানো হয়েছে। 13 বছর বয়স, তার মানে সে যখন ক্লাস 9 পর্যন্ত পড়ে তখনও সে ইংলিশ মিডিয়াম স্কুলেই ছিল। তো তাকে আমরা মাঝে মধ্যে শয়তানি করে কি বলতাম জানেন, যে এক কাজ করতো 21 থেকে 39 পর্যন্ত গণ, তখন সে মুখের দিকে দেখে রাখতো 21 থেকে 39। ও বলতো 21টা কি যদি আপনি বলে দেন যে 21টা মানে 21, সে 21 থেকে এবার 201 পর্যন্ত গয়না দিবে, কোনো সমস্যা নেই ইংলিশে। তো যেই না বাংলায় বলবেন আর পারবে না। আর যদি বলেন যে ঠিক আছে 21ই হচ্ছে যে 21, এবার তুমি গণো, খুব কষ্ট করে সে হয়তো 21, 22, 23, 24, 25, 26 পর্যন্ত যায়, তারা এরপর আর মিলাইতে পারে না। আর বাকি যে দুইটা আছে পিচি পিচি, ওদের জন্মই বিদেশে, কিন্তু বাংলা কথা আমাদের সাথে সারাক্ষণ বলে। তো যেমন আমি বললাম যে ঠিক আছে ওকে খোদা হাফেজ আমি বাইরে যাচ্ছি, তো ওরা ওকে, আমি গেলাম, যাই যখন ঘুরে আসলাম ভাইয়ে, ওই দৌড়ে আসি, আব্বু তুমি যাইছো, মানে বুঝছেন, আসছো এটা আর বলতে পারে না, যাইছো, ওই যে যাই বলছি, যাইছো, খাইছো, মানে বাংলা ভাষার অবস্থা এরকম। কিন্তু কিছু কিছু বলতে পারে, যা বলতে পারে সেগুলো আপনারা কিন্তু 1 2 গুনতে পারবেন না তারা। অন্য বাকি অনেক কিছুই বলতে পারে, বাংলার অনেক কিছুই বলতে পারে, যদিও ভাষা ঠিক হয় না কিন্তু বলতে পারে। তা আমি মাঝে মধ্যে ওদেরও বলে এরা হচ্ছে বাংলিশ। তো সজীব জয় সারা জীবনের বেশিরভাগ সময় পড়ালেখার পুরো সময়টা আপনার বিদেশে কাটিয়েছে, সুতরাং বাংলা ভাষার জড়তা আছে। যেমন আমি প্রথমে বিদেশ আসার পরে 17 বছর পরে যখন বাংলাদেশ যাই, তখন আমি বাসা থেকে বেরোয়, আমার এক ফ্রেন্ড ছিল, তাকে নিয়ে যখন বেরিয়েছি প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম মানে আমরা শীতের দেশে ছিলাম, 30 ডিগ্রি টেম্পারেচার, মানে বুঝেন আমার অবস্থা। একটা ছোট পানির বোতল নিয়ে আমি বের হয়ে সারা চট্টগ্রাম শহর ঘুরছি। এবার যারা চট্টগ্রাম শহর চেনেন, রেয়াজদিন বাজার, মানে আপনার রেয়াজদিন বাজারের মুখে যে ব্রিজটা আছে, ব্রিজটার নিচে এই পার থেকে ওই পারে যাব, আমি দাঁড়াই আছি, ওরা পার হয়ে গেছে, আমি দাঁড়াই আছি এবং আমার চিন্তা হচ্ছে সিগন্যাল লাইট জ্বলবে তারপর না আমি পার হবো, গাড়িতে চলতেছে। পরে ওরা সব হাসাহাসি করে আইসা আমার ধরে নিয়ে গেল, আমার কিন্তু ভয় লাগতেছিল, কিন্তু আমি চিটাঙের বড় হওয়া, ওই জায়গার বড় হওয়ার ছেলে, আমার কাছে হঠাৎ এটা অভ্যাস। আর ওই যে বোতলটার কথা, সেই বোতল আমি ওখান থেকে ঘুরে যখন বাসায় চলে আসছি, তখন আমার ফুফাতো ভাই ছিল সাথে, সে বলতেছে কি রে ভাইয়া তুমি বোতল এটা নিয়ে, তো পানি শেষ, তুমি বোতল এটা নিয়ে, আমি যে কোথাও তো বিন পাইলাম না আমি ফেলার জন্য। অভ্যাস মানুষের দাস, অভ্যাস হয়ে গেছে। তো ঠিক সঞ্জীব জয়ের ক্ষেত্রেও সেম কাহিনী, বা সাইমন অজিত পুতুলের ক্ষেত্রেও সেম কাহিনী। বাংলায় হয়তো আমাদের চুটুল রাজনীতি ওনারা বুঝেন না, বা চুটুল রাজনীতি হয়তো শিখেন নাই, যার কারণে এই অবস্থা। তবে গত 3 4 দিন আগে আল জাজিরার সেই ইংলিশ ভাষণটা তো শুনেছেন, সেটা কিন্তু আমার দ্বারা আবার ওই যে মোংলা মাসুদ বা আপনার ভাইরাল সিদ্দিকের ইংলিশ না, বা তারেক জিয়ার ইংলিশও না। তবে হ্যাঁ, তারেক জিয়ার মেয়ে আবার কিন্তু খুব ওয়েল অ্যান্ড গুড ইংলিশ বলে, কারণ হচ্ছে সে এখানে পড়ালেখা করছে। 2 4 5 বছর এখানে যারা পড়ালেখা করে তাদের ভোকাবুলারি অন্যরকম হয়ে যায়, যেটাতে আমি আজকে 9 বছর ইংল্যান্ডে থেকে আমি যা পারছি, সেখানে 3 বছর কোনো একটা ছেলে যখন পড়ালেখা করে, অরিজিনাল পড়ালেখা, তার ভোকাবুলারি আমার 1 কোটি গুণ ভালো হয়, এটা বুঝতে হবে। তো সজীব জয়ের একটা কথায় কিন্তু আমার খুব মজা লেগেছে, সেটা কি জানেন, আপনারা যদি একটু চিন্তা করেন, এই জিনিসটাই কিন্তু আমরা আসলে তুলে আনা উচিত ছিল গত 17 মাসে। বারবার বলা হচ্ছে শেখ হাসিনা হত্যা করেছে, মানুষ হত্যা এই সেই। আসলে যদি শেখ হাসিনা যদি হত্যা করতে চাইতেন তাহলে উনি ক্ষমতায় থাকতেন আজকে। আপনার ইরানের দিকে তাকান, ওরা নাকি 26,000 লোককে নাকি হত্যা করেছে, তার মানে 26,000 লোককে মাইরাও ক্ষমতায় রয়েছে ইরানের খামেনি। তার মানে মারছি তো মারছি, আর রাজাকার আলবদর মাইরা তো আর সমস্যা নেই। কিন্তু শেখ হাসিনা রক্তের হোলি খেলা খেলতে চান নাই, যার কারণে উনি ক্ষমতায় ছিলেন না। আবার দেখেন, উনি যদি দেশকে ভালো না বাসতেন, দেশের প্রতি যদি মায়া মহব্বত না থাকতো, তাহলে উনি এখন দিল্লিতে বসে প্রবাসী সরকার গঠন করতে পারতেন, কারণ উনি তো পদত্যাগ করেন, কেউ দেখাইতে পারবে না। এবং বাংলাদেশের সমস্ত ডিপার্টমেন্ট, পুলিশ, বিডিআর, আর্মি, সিভিল সার্ভিস, সব জায়গায় চিঠি দিয়ে বলতে পারতেন তোমাদের যা যোগাযোগ আমার সাথে করতে হবে অন্য কারোর সাথে করতে, কি করতে পারতেন আপনি? কিছুই করতে পারতেন না, রক্তক্ষয়ী সংঘর্ষ হতো।
কোনো কিছু উনি করেননি। কারণ দেশের মানুষকে ভালোবাসেন, উনি চায়নি যে কারো রক্তের উপর পাড়া দিয়ে উনি ক্ষমতায় থাকবেন। যার কারণে উনি ওই দিন 5 তারিখ দেশ ত্যাগ করেছিলেন। আপনাদের দাবিটা কি জানি ছিল? কোটা না মেধা। এই যে এখন হাদি মারা গেল, একটা কথা বলি আপনাকে, হাদি মারা গেছে, হাদির ওয়াইফকে যদি 5 কোটি টাকার এফডিআরও করে দেয়, আমার কিছু বলার নেই। ওকে, ওয়েল অ্যান্ড গুড। ওর সন্তানের সারা জীবন যদি রাষ্ট্রীয় খরচে ওর পড়ালেখা হয়, তাতেও আমার কোনো দুঃখ নেই। বাড়িও যদি, অ্যাপার্টমেন্টও যদি দিয়ে তো আমার দুঃখ নেই। কিন্তু সেটা না করে হাদির 6 ভাইয়ের বোনের জন্য এত কিছু করার কি দরকার? হাদির ভাইকে কি কারণে লন্ডন পাঠানো হচ্ছে? কি এমন কাহিনী আছে? এটা তো অবস্থা এমন কিছু কি জানেন, যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউয়ের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি, সন্তানের জন্য কিছু দেওয়া হয়নি, এটা আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, কিছুই করা হয়নি। কিন্তু ভাইয়ের জন্য, বোনের জন্য কেন? ওর ভাই কি করছে? ওর বোনে কি করছে? এর বাপে কি করছে? ঠিক আছে, আমি দূরে ধরলাম বাপ পর্যন্ত, ঠিক আছে, বাপে কিছু, বাপের হয়তো কিছু পয়সা করে দিত, ভাইরে ব্রিটেন পাঠাইতে হবে কেন? এগুলো হচ্ছে যে কোটা। আর সজীব জয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে সজীব জয়ের এই ভিডিও কনভারসেশন বা ইন্টারভিউটা ওয়েল অ্যান্ড গুড, 100%। তবে আমার কাছে একটা জিনিস লাগে কি জানেন, যে আসলে বাংলাদেশের নোংরা পলিটিক্সে এসে এই ছেলে বা মেয়েগুলো টিকবে কিনা। কারণ এরা তো বাংলাদেশের মতো এত নোংরা পলিটিক্সের বা নোংরা জায়গায় মানুষ হয়নি, মানুষ হয়েছে ভালো জায়গায়। ব্রিটেনে আছে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইউনিভার্সিটি, ওখানে বাবা মা দাদা দাদি দিয়ে ইন্টারভিউ দিয়ে ঢুকতে হয়। সেই জায়গায় এসে এত প্রচণ্ড রকম পড়ালেখা করার পরে এই চিটিং বাটপারদের সাথে টিকবে কি না, সেটা নিয়ে আসলে আমার প্রচণ্ড সন্দেহ আছে, যে এদের সাথে উনি পারবেন কি না। তারপরে চাই, ঠিক আছে, অনেকেই বলছেন যে আমাদের নেত্রী হয়তো অবসরে যাবেন, তো অবসরে গিয়ে হয়তো সজীব ওয়াজেদ জয়ের হাতে বা সাইমা ওয়াজেদ পুতুলের হাতে দিতে পারেন। তো আমার মনে হয় যেন এটা আরও 10 বছর আগ থেকে ওদেরকে ওভাবে ট্রেন করে ওঠানো উচিত ছিল, সমস্ত কিছুতে ট্রেন করে ওঠানো। যদিও ট্রেন করতে পারে নাই বা করে নাই, এই জায়গায় আওয়ামী লীগ বিএনপির চেয়ে পিছিয়ে আছে। কারণ খালেদা জিয়া জীবিত অবস্থায় তারেককে ট্রেন করেছে, তারেক জীবিত অবস্থায় তারেকের মেয়েকে ট্রেন করছে। এটা সুতরাং দেখি যে আমরা কিভাবে কি হয়। তবে আজকে আমাদের নেত্রী কি বলেন সেটার উপর নির্ভর করছে, এবং আওয়ামী লীগ কোন পথে আগাবে সেটার উপরও সব কিছু নির্ভর করছে। তো দেখা যাক কি হয়, যা করবে ভালোর জন্যই করবে। নেত্রী যেহেতু বেঁচে আছে, উনি ভালোর জন্যই করবে, ভালো বুঝেই করবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহত্তর দল। আপনি এই বাস্তবতা আপনাকে মেনে নিতে হবে। আমি তাকে পছন্দ করি আর না করি, বাংলাদেশের বৃহত্তর একটি অংশের প্রতিনিধিত্ব করে তারা। তাদের লাখো লাখো না কোটি সমর্থক রয়েছে, লাখো লাখো নেতা রয়েছে। আমি চাইলে বাংলাদেশ আওয়ামী লীগকে ভ্যানিশ করে দিতে পারবো না। জামাত যদি 3% নিয়েই বাংলাদেশে এত কিছু তোলপাড় করে ফেলতে পারে, 3-4% নিয়ে, তো এরা তো এখনো তারা 35%। তো সেই দলটা কি করবে? তারা তো বসে থাকবে না। তাই এই দলের সভানেত্রী যখন কোনো বক্তব্য দিবেন, এবং সভানেত্রীর পুত্র যখন কোনো বক্তব্য দিবেন, সজীব ওয়াজেদ জয়, কোনো সন্দেহ নাই সেটা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে, এবং সেটা শক্তিশালীভাবে, শক্ত প্রভাবই ফেলবে। এরা যতই বলুক যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই, সেনাবাহিনীকে শুধু ব্যারাকে ফিরে যেতে দেন। আমার সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ভাই, তিনি বলেছিলেন, আমরা তো তা বলেছিলাম যে ওয়াকার সাহেব ব্যারাকে তার সৈন্যবাহিনী নিয়ে চলে গেলে এই সরকার 72 ঘন্টা টিকবে বা 1 সপ্তাহ। ওই হাবিবুর রহমান হাবিব ভাই বলছে যে আর্মি ব্যারাকে ফিরে গেলে এই সরকার 1 মিনিট টিকবে না। এটাই সত্য। তো এটা নির্ভর করতেছে সম্পূর্ণ সেনাবাহিনীর উপরে, সম্পূর্ণই নির্ভর করতেছে সেনাবাহিনীর উপরে। সুতরাং শেখ হাসিনার বক্তব্য অবশ্যই প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই তাতে। জয়ের বক্তব্য অনেক প্রভাব পড়বে এবং পড়ে গেছে অলরেডি। তার জন্যই তো তারা এগুলো নিয়ে কথা বলতেছে। আমরা কেন আলোচনা করি? আমরা আলোচনাটা কেন করি? একটা মানুষের নাম কখন নেই? যখন সে ফ্যাক্ট হয়ে দাঁড়ায় বা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, নাহলে তারা নিয়ে আলোচনা করবো কেন? আপনি তো বলেন নাই যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশে বামপন্থীরা রাজনীতিতে নির্বাচন করছে, এটা প্রশ্ন করেন কেন? করেন এদের প্রভাব ফেলবে না, এদের ইলেকশনে এরা গেলেও যা, না গেলেও তা। এটা নিয়ে আপনি আলোচনা করেন নাই। আপনি কি আলোচনা করেছেন? বিএনপিকে নিয়ে, জামাতকে নিয়ে, আওয়ামী লীগকে নিয়ে। কারণ কি? কারণ এগুলো বাংলাদেশে প্রভাব ফেলে।
এই ৩ দলের কাজ বাংলাদেশে অবশ্যই প্রভাব ফেলে। জামাতের ৩-৪% এত প্রভাব ফেলে বিএনপি আওয়ামী লীগের কি? বিএনপিকে যদি নির্বাচনের বাইরে রেখে আওয়ামী লীগ নির্বাচনে আসতো, সেম ঘটনা ঘটতো। তারা বলতেছে জাতীয় পার্টির বিদায় দেবে, তাদেরই খুঁজে পাবেন না আর কিছুদিন পরে। তাদেরই আপনি খুঁজে পাবেন না। ওই এনসিপি কে খুঁজে পাবেন আপনি। এরা কিংস পার্টি বলে, আসলে তো কিংস পার্টি না। এরা হচ্ছে জামাত ইউনূসের প্রোডাক্ট। কিংস পার্টি তো অনেক উন্নত জিনিস। এরাই তো থাকবে না। এএনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, এবি পার্টি, এদেরই তো খুঁজে পাবে না। জাতীয় পার্টি বরং পাওয়া যাবে। জাতীয় পার্টির সর্বশেষ যে তার এমপি ছিল এরশাদের সময় ৩৫ জনের আসন পেয়েছিল। চারটেখানি ব্যাপার না তো। তাকে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই মানে চেপে ধরেছিল। তারপরে তারা ৩০-৩৫টি আসন পায়। সেই দলকে আপনি কিভাবে শেষ করে দিবেন? জাতীয় পার্টিকে আপনি শেষ করতে পারবেন না। এরা তো বলে আওয়ামী লীগই শেষ করে দেয়। যে দলটি অলিগলিতে যার লোক খুঁজে পাওয়া যায়। আর এই যে যারা এনসিপি করে, এদের দলের নাম জানে কয়জন? এদের চিনে কে? এরা নিজেরাই তো থাকবে না। এরা নিজেরাই বলছে নিজেরা থাকবে না। তাদের দল তারাই ভেঙে ফেলে। তারা একবার জামাতে যায়, একবার বিএনপিতে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এরা যেগুলো বলতেছে, বাংলাদেশে কেউ কেউ তো বলে যে ভারতে পারমাণবিক বোমা গিলে খেয়ে ফেলবে। কেউ কেউ তো বলেছে রিটায়ার্ড আর্মি অফিসার আমেরিকা আমাদের সাথে পারবে না, ভারত তো দূরের কথা। তো এগুলো বাদ কি বাদ, এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এই মুহূর্তে তাদের উপরে ডক্টর ইউনূস এবং বিদেশি শক্তি এবং সেনাবাহিনীর ছত্রছায়া আছে, তাই নিজেরা অনেক কিছু মনে করতেছে। কিন্তু আপনি তো ১২ তারিখের পরে সেনাবাহিনীতে কতদিন দেশ চালাবেন? কিছুদিন পরে কিন্তু চায়না বেঁকে বসবে। এখন তো ভারত, কিছুদিন পর চায়না বেঁকে বসবে। আর চায়না যখন বেঁকে বসবে, তখন কিন্তু এই সরকার ৫ মিনিট টিকবে না। অলরেডি সেই দিকে কিন্তু যাচ্ছে। কারণ আমেরিকান রাষ্ট্রদূতের সাথে যে বৈঠকটা হয়েছে, সেখানে কিন্তু এমন কিছু বক্তব্য দেওয়া হয়েছে যা সরাসরি চীনের স্বার্থ বিরোধী। তো বাংলাদেশে আপনি ভারত এবং চায়নাকে বাদ দিয়ে বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা জামাত ক্ষমতায় যাবে, এটা কি সম্ভব? আপনাকে তো এটা বুঝতে হবে যে আমার এই জাতীয় শিশু কিশোররা বুঝে না বলেই তো এই কথাগুলো বলে। জি। মানে এই নির্বাচনটাই অবৈধ। তার উপরে আবার তারা নির্বাচনে একটা পক্ষ নিছে, এটা তো আরো অবৈধ। ধরে নেন এই নির্বাচনটা বৈধ। আপনি তো কোনো দল না। আপনি তো জাজ, আপনি বিচারক অথবা আপনি রেফারি। আপনি হ্যাঁ বা না, এই হ্যাঁ না ভোটের কোন দিকে আপনি যাইতে পারবেন না। পাবলিক যাহাকে ইচ্ছা তাকে, আপনি পক্ষে নিছেন কেন? আপনার তো এটা কাজ না। তার মানে আপনি নিজেও খেলোয়াড়, আপনি রেফারি না। তার মানে বোঝা গেল যে আপনার একটা অসৎ উদ্দেশ্য রয়েছে। আপনি হেনা ভোট দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিবেন। ভাই, জনগণ যদি আপনার সাথে না থাকে, ওই হেনা তেনা ভোট দিয়ে, হেনা মেনা তেনা খেনা ভোট দিয়ে আপনি টিকে থাকতে পারবেন? আপনি ওয়াকার বা সেনাবাহিনীতে কতদিন টিকে থাকবেন? এরশাদের মতো ৯ বছরই থাকবেন। তারপরে তারপরে তো মরণোত্তর বিচার হবে এগুলোর ব্যাপারে। এই ভোটের কোনো গুরুত্ব আছে? এই হেনা ভোট তো স্বাধীন মালিক তো বলেছেন, আমি তো সংবিধান বিশেষজ্ঞ না। তিনি তো বলেছেন যে এটা পুরোপুরি অবৈধ। আপনাকে কে বলছে হেনা ভোট করতে? আর কি একটা অদ্ভুত আইন, কি একটা অদ্ভুত মানে ভোট, যে আপনি কোন সংসদ সদস্যরা যদি কোনো আইন পাশও না করে ৬ মাস পর অটোমেটিক পাশ হয়ে যাবে। আরে ভাই, বিয়েও তো কোনোদিন অটোমেটিক হয় না, বাচ্চাও তো অটোমেটিক হয় না। আর আপনি দেশের সংবিধান আপনি আইন প্রণয়ন করে ফেলবেন, এত সস্তা? বাংলাদেশের মানুষকে যারা এত বোকা মনে করতে, এরা জানেই না যে বাংলাদেশে কি করতে যাচ্ছে। আরে ভাই, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, তার অঙ্গ সংগঠন টিকতে পারে নাই ৪০% মানুষের সমর্থন থাকতে। আর ডক্টর ইউনূসের তো মানে ৪,০০০ লোকের সমর্থন নাই, ৪০% তো বহুত দূর। তার আত্মীয় স্বজনই তারা পছন্দ করে না। গণেশ উল্টে গেলে ইউনূসের আত্মীয় স্বজন বলবে ইউনূস নামে কাউরে তার চিনেই না, এই কথা বলবে। আপনি লিখে রাখেন, গণেশটা উল্টে গেলে ওই যে ভাবির পোলারা আমার লাফালাফি করতেছে, তাদের আত্মীয় স্বজন বলবে এটা তো আমরা চিনি না, এগুলো বলবে। এদের জন্য কোনোদিন এরা যদি মারাও যায় ৪০ও করতে যাবে না। আপনি লিখে রাখতে পারেন। পরিচয় দিবে তো দূরের কথা, ৪০ করে জানাজা কবর দিতে যাবে না। এরা বলবে যে চিনি না তো আমরা। তো এরা লম্বা লম্বা এই হেনা ভোট তেনা ভোট, এগুলো এই দেশের আমি বুঝতে পারি না এই ধরনের হাস্যকর জিনিস কেন তারা করতেছে। আপনি একটা আইন, সংসদ ছাড়া আপনি আইন পাশ করে ফেলেন। পৃথিবীতে গণতান্ত্রিক রাষ্ট্রে সংসদ ছাড়া আইন পাশ করা যায়? সংবিধান আপনাকে সেই সুযোগ দিয়েছে? আপনি সংবিধান বাতিল করে দিবেন? এত সস্তা? ওই বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ আপনি বাদ দিয়ে দিয়েছেন বলে বাংলাদেশের ৭২-এর সংবিধান আপনি বাতিল করে দিবেন? বাংলাদেশের জনগণ এটা মেনে নিবে? এত সস্তা? আওয়ামী লীগ টিকতে পারে নাই, আর ডক্টর ইউনূস টিকে থাকবে? সে তো রাজনৈতিক ব্যক্তিই না। এখন যারা ক্ষমতা দখল করে বসে আছে, একজন কি রাজনীতিবিদ? এর এলাকায় গিয়ে মেম্বার ইলেকশন করে জিততে পারবে সুষ্ঠু ভোট হলে? সুষ্ঠু ভোট না, জোর করে ভোট নিয়ে আপনি যারা এখন ক্ষমতা আছে তাদের বলেন জোর করে একটা চেয়ারম্যান যেন হয়ে দেখায় তার এলাকায়।
এক একজন তো ঢাকায় দাঁড়াইছে, তাই না? ঢাকায় কেন? আমার ভাবির ছেলেরা ঢাকায় কেন ইলেকশন করে, নিজের এলাকায় কেন যায় না? আমরা যাদের চিনি প্রত্যেকে চায় নিজের এলাকায় ইলেকশন করতে, এরা নিজের এলাকায় কেন ইলেকশন করে না? কারণ জানে ওই যে মৌলবীদের মতো এক মৌলবী কিন্তু কোনো মৌলবী কিন্তু নিজের এলাকায় মৌলবীগিরি করে না, কারণ তাদের চরিত্র সম্পর্কে জানে, তাদের খাসিলত জানে। সে মনে করেন জামালপুরের মৌলবী যায় বরিশাল ইমামতি করতে, আর বরিশালের মৌলবী আসে সরিষাবাড়ি জামালপুর ইমামতি করতে। চিটাগাংয়ের চিটাগাংয়ের মৌলবী যায় রাজশাহী ইমামতি করতে, রাজশাহীর মৌলবী যায় চিটাগাং ইমামতি করতে। এরা তাই নিজের এলাকায় ইলেকশন করে না কেন? এত মুরদ, কারণ তারা জানে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদনটি করেছে তাদের পাওয়া একটি অডিও ক্লিপের উপরে ভিত্তি করে, অর্থাৎ তারা যা বলছে তার একটা অডিও রেকর্ডিং তাদের হাতে আছে। তারা বলছে যে ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক বন্ধ দরজার বৈঠকে বলেছেন, উই ওয়ান্ট জামাত টু বি আওয়ার ফ্রেন্ডস, অর্থাৎ আমরা চাই জামাত আমাদের বন্ধু হোক। এই কথাটি তিনি বলেছেন বাংলাদেশের একদল নারী সাংবাদিকদের সাথে বৈঠকে। সেই কূটনীতিক আরও বলেছিলেন, বাংলাদেশ এখন আরও ইসলামমুখী হয়ে উঠছে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে জামাতে ইসলামের ফলাফল হবে ইতিহাসের সেরা এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে যোগাযোগ রাখতে চায়। এখন জামাতে নিয়ে যুক্তরাষ্ট্রের এই যে দৃষ্টিভঙ্গি, এখন একটা প্রশ্ন যে যুক্তরাষ্ট্র কি জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে চায় কিনা? উত্তরটা জটিল কিন্তু পরিষ্কার। এখানে মার্কিন কূটনীতিক বলছেন যে আমি বিশ্বাস করি না জামাত বাংলাদেশে শরিয়া আইন চাপিয়ে দিতে পারবে। কেন কেন তিনি বিশ্বাস করেন না? কারণ তিনি বলছেন যে আমেরিকার হাতে রয়েছে অর্থনৈতিক চাপ প্রয়োগের শক্তিশালী অস্ত্র, এবং তিনি সরাসরি বলেন যদি নারীদের কাজ সীমিত করা হয়, যদি পোশাক শিল্পে নারীদের কাজ বন্ধ করে দেওয়া হয়, যদি বাংলাদেশে শরিয়া আইন চাপানো হয়, তাহলে যুক্তরাষ্ট্র 100% শুল্ক বসাবে। আমাদের যে গার্মেন্ট শিল্প রয়েছে তার প্রায় 20% আমেরিকায় যায়, সেই পোশাকের অর্ডার তারা বন্ধ করে দেবে এবং গার্মেন্ট শিল্পের এই অর্ডার বন্ধ করলে তাদের ধারণা যে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বার্তা এখানে কিন্তু খুব ক্লিয়ার যে তোমরা তোমাদের রাজনীতি করো কিন্তু আমাদের সীমার বাইরে যেও না। এটাই হচ্ছে তাদের ভাষায় রিয়েল পলিটিক্স। এখানে একটু আমি বলতে চাই যে এই যে আজকে আফগানিস্তানের তালিবান বা এই যে বিশ্বের অনেক জঙ্গি গোষ্ঠী, এরা কিন্তু সবাই আমেরিকার তৈরি। এই যে আজকে সিরিয়ার আসাদ রেজিমকে সরিয়ে মোস্ট ওয়ান্টেড একজন জঙ্গিকে ক্ষমতায় বসিয়েছে। তো আমেরিকা তার স্বার্থ উদ্ধারে এই জঙ্গিদের যে ব্যবহার করে আসছে এটা নতুন কিছু নয়। সুতরাং বাংলাদেশে যদি তারা জামাতকে ক্ষমতায় বসাতে চায় তাহলে অবাক হবার কিছু নেই, এবং এই জঙ্গিদের দিয়েই তারা তাদের স্বার্থ উদ্ধার করে। আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, এগুলো আমরা যা যা শুনি সেগুলো তাদের দেশের ভেতরে চর্চা করা হয়, কিন্তু যারা যখন দেশের বাইরে যায়, আটলান্টিক পার হয়, তখন তাদের গণতন্ত্র, মানবাধিকার বা নৈতিকতা এগুলো তাদের রাজনীতির কোনো বিবেচ্য বিষয় থাকে না। তাদের তখন একটাই রাজনীতি, সেটা হলো স্বার্থের রাজনীতি। এই বৈঠকে সেই মার্কিন কূটনীতিক এই যে আইসিটিতে যে অবৈধভাবে প্রহসনমূলক একটি বিচারের মাধ্যমে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেটিরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন শেখ হাসিনাস কনভিকশন ওয়াজ পলিটিক্যালি জিনিয়াস। তার মানে দেখেন, আবার নিজেই স্বীকার করছেন যে এই বিচার প্রক্রিয়া নির্ভুল ছিল না, ত্রুটিযুক্ত ছিল। একটি ত্রুটিযুক্ত ট্রাইব্যুনালের বিচারকে তিনি জিনিয়াস বলছেন।
মানে এখন তো ক্লিয়ার হচ্ছে যে এই যে ডক্টর ইউনূস মেটিকুলাস ডিজাইনের কথা বলেছিলেন 2024 সালের যে জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থান, তখনই আমরা বলেছিলাম এর পেছনে জামাত শিবির রয়েছে। আমার অনেক সুশীল বন্ধু আমার উপর রাগ করেছিলেন, তারা কিছুতেই বিশ্বাস করতে চাননি, কিন্তু আজকে মানে সব পক্ষ থেকেই স্বীকার করছে এবং এটা একটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং আজকে যখন একটি সাজানো নির্বাচনের আয়োজন করা হয়েছে 12ই ফেব্রুয়ারি, বাংলাদেশের একটা বড় অংশ, কমপক্ষে 50% ভোটার যাদের সাপোর্ট করে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে একটা নির্বাচন করছে, এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বলে অনেকে মনে করছেন, কিন্তু খেলাগুলো দেখছেন যে আমেরিকা কিন্তু জামাতকে প্যাট্রোনাইজ করছে। এবং এই যে ডিসেম্বর মাসে এই বৈঠকটি হয়েছিল মার্কিন দূতাবাসে, তখন আমার ধারণা যারা ছিলেন বা যিনি ছিলেন ওই কূটনীতিক, তিনি বাইডেনের প্রেরিত ছিলেন বলে আমার ধারণা, যদিও ওয়াশিংটন পোস্ট ওই কূটনীতিকের পরিচয় প্রকাশ করেননি নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই যে জামাত, এবং জামাত যে বলছে তারা শরিয়া শাসন প্রণয়ন করবে না, তারা নারীদের কাজ করতে দেবে, তাদের মূল উদ্দেশ্য সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এগুলো কি আসলেই সত্য? জামাত কি তার আদর্শ পরিত্যাগ করবে? জামাত ইসলাম তো ইসলামপন্থী দল, সারা জীবন শরিয়াপন্থী শাসনের কথা বলে আসছে। আজকে কেন তারা এগুলো বলছে? এটা কি তাদের আদর্শ বদল, নাকি ক্ষমতায় যাওয়ার জন্য একটা সাময়িক কৌশল? কারণ ইতিমধ্যেই তারা কিন্তু নারীর কর্মঘণ্টা কমাবে, এ কথা তাদের আমির স্বয়ং বলেছে, এবং তারা এখনো অস্বীকার করছে না যে না, এখান থেকে তারা সরে গেছে। এবং আমেরিকা কেন জামাতকে চায়? এর অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা হলো যে ডক্টর ইউনূস অলরেডি আমেরিকা যা চেয়েছে প্রায় সবকিছু দিয়ে দিয়েছে। তো নতুন কোনো সরকার এসে এই চুক্তিগুলো যদি বন্ধ করে দেয়, বা আমেরিকা যে বাংলাদেশে যে সেন্ট মার্টিন, সোনাদিয়া দ্বীপ, পোর্ট, এই সবগুলো নিতে চাচ্ছে, এই জায়গায় যদি নতুন সরকার বাধা দেয় তাহলে কি হবে? এ কারণেই জামাতে ইসলামকে আমেরিকা চাচ্ছে, যে জামাতে ইসলাম সবকিছু আমেরিকার হাতে নির্দ্বিধায় তুলে দেবে, কারণ তারা এই দেশটার জন্ম থেকেই বিরোধিতা করেছে। 71-এও তারা এই দেশটা চায়নি। তারা 71-এ শুধুমাত্র পাকিস্তানি সামরিক বাহিনীর সহযোগী শক্তি ছিল না, তারা আল বদর আর্মস গঠন করে তারা এদেশের বুদ্ধিজীবী সহ এদেশের মানুষকে হত্যা করেছে। তারা রাজাকার বাহিনীর মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন করেছে, আমার মা বোনকে পাকিস্তানি সামরিক বাহিনীর হাতে তুলে দিয়েছে। সুতরাং এই জামাত ইসলাম আজকে বাংলাদেশের ক্ষমতা পেলে যে বাংলাদেশকে বিদেশের হাতে তুলে দেবে, আরো একটা কারণ রয়েছে। আমেরিকা ভারতের উপরে এই জামাতকে দিয়ে একটা চাপ সৃষ্টি করতে চায়। একদিকে চায়নাকে ভারতের মাধ্যমে চাপে রাখবে, আবার ভারতকে জামাত ইসলামের মাধ্যমে চাপে রাখবে। অনেকগুলো খেলা খেলছে, এবং সবকিছুর উদ্দেশ্য হলো যে সাউথ এশিয়ার যে স্থিতিশীলতা সেটাকে অস্থিতিশীল করে তোলা, প্লাস নিজেদের স্বার্থ উদ্ধার করা। এটা বাংলাদেশের জন্য কিন্তু খুব অ্যালার্মিং। আজকে বাংলাদেশকে এই প্রতিবেদন যেটা বলছে, এটা কিন্তু একটা বাস্তবতা। এই বাস্তবতার প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের মানুষকে। জামাতে ইসলামকে এভাবে ক্ষমতায় আসতে দিলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার। বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, সে কিন্তু গত 17 মাস ধরে তার দায়িত্বশীল ভূমিকাটা পালন করেনি। আজকে 17 মাসে বিএনপির যে ভূমিকা, তাতে বিএনপির দিক থেকে অনেক মানুষই মুখ ফিরিয়ে নিয়েছে। আমি দেশে অনেকের সাথে কথা বলেছি, ইভেন যারা আওয়ামী লীগের সমর্থক কর্মী নির্যাতিত হয়েছে, তাদের সবারই এই গত 17 মাসের বিএনপির প্রতি বিরূপ মনোভাব। আওয়ামী লীগ নির্বাচন বর্জন করছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী ভোট দেবে না বলে আমার বিশ্বাস। যারা ভোট দিতে যাবে তারা বিএনপিকে ভোট দেবে এমন কোনো ইন্ডিকেশন আমি দেখিনি। সুতরাং সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি। এবং আটলান্টিক অ্যাসোসিয়েশনের সিনিয়র ফেলো, যিনি সাউথ এশিয়া নিয়ে গবেষণা করেন, মাইকেল কুগেলম্যান, তিনিও
কিন্তু এই বিষয়টার, এই যে বাংলাদেশে জামাতের উত্থান এবং এটার ইম্প্যাক্ট, ভারত কতখানি অরিড হবে, এবং আসলেই ভারতের জন্য একটা উদ্বেগের বিষয়, কারণ জামাত ইসলাম একদিকে ভারত বিরোধী আর একদিকে পাকিস্তানপন্থী, এবং বাংলাদেশের কাশ্মীর, ভারতের যে কাশ্মীর রয়েছে সেখানে কিন্তু জামাতে ইসলাম ব্যান্ড। সব মিলিয়ে আগামী দিনগুলোতে যদিও বলা হচ্ছে একটা ডেমোক্রেটিক টার্ন নেবে বাংলাদেশ, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে একটা ভয়াবহ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এবং সেই অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার পেছনে এই বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই।